রেডিওই ভালো ছিল। রেডিওই ভালো ছিল। একটু গতকালের ইস্ট বেঙ্গলের যে কলকাতা ফুটবল লিগের ম্যাচটা ছিল, সে ম্যাচে তন্ময় দাস আর বিক্রম প্রধানের খেলা নিয়ে একটু আলোচনা করব। তো রেডিওই ভালো ছিল কেন বলছি, প্রথমত গতকাল ম্যাচের শেষেই আমায় দুই ইস্ট বেঙ্গল ফ্যান ব্যক্তিগতভাবে বলে যে তন্ময় দাসের খেলা কেন পড়ে যায় বা পড়ে গেছে, এরকম একটা তাদের একটা প্রশ্ন চিহ্ন তাদের মনে, কেন তন্ময় দাসের খেলা পড়ে গেছে। তারা সায়ন ব্যানার্জি নিয়েও বলেছিল। তো সায়ন ব্যানার্জি নিয়ে আমি পূর্বে আলোচনা করেছি। সায়ন ব্যানার্জির ব্যাপারটা মানে গতকালের ম্যাচ না, মানে সামগ্রিকভাবে সায়নের খেলা নিয়ে আলোচনা করেছি। তো তন্ময় দাসটা আমার অনেক বেশি প্রাসঙ্গিক মনে হলো, তারা যে প্রশ্নটা করেছিল। তার সাথেও আরও একজন জিজ্ঞেস করলো যে বিক্রম প্রধানকে নিয়ে কি অভিমত আমার। তো তাদের তখন আমি বললাম যে আমাকে খেলাটা আরেকবার দেখতে হবে, কেননা কারোর সম্পর্কে একটুখানি আলোচনা করার আগে আমি যেটা বলেছি, আমি অন্তত তার খেলাটা একটু ভালো করে খুঁটিয়ে দেখি। এবং অনেক সময় লাইভ কোনো ম্যাচ দেখার সময় সেটা সম্ভব হয় না, মানে আমি অতটাও পারদর্শী নই, আমাকে একটু পরিশ্রম করে বুঝতে হয়, মানে আমার মধ্যে ওরকম কোনো ঐশ্বরিক শক্তি নেই। তাই রেডিওই ভালো ছিল কেন বলছি, এই শুক্রবার দিন আমি যেখানে থাকি, আমার বাড়ির খুব কাছাকাছি একটা শ্রীলঙ্কান দোকান আছে, মানে তার মালিক শ্রীলঙ্কান ব্যক্তি, স্বামী স্ত্রী চালান। তো ওনাদের দোকানে গিয়েছিলাম, গিয়ে একটা খাবার অর্ডার দিয়েছিলাম, মানে গরম একটা খাবার উনি বানাচ্ছিল, তখন বাইরে বসেছিলাম, সুন্দর রোদ ছিল। তো বাইরে যখন বসছিলাম, ওই দোকানেরই এক কর্মচারী, সে তার মোবাইলে কিছু চালাচ্ছিল, কিছু খেলার আওয়াজ, মানে আওয়াজ আসছিল আমার কানে। সে মোবাইলে দেখছিল, বোধহয় ফুটবল দেখছিল, তারপর কিছু ক্রিকেটের কমেন্ট্রি আসছিল। আমার সেই পুরোনো দিনে কমেন্ট্রির কথা মনে পড়ছিল, যখন কলকাতার রাস্তায় খুব কমেন্ট্রি শোনা যেত, মানে রেডিও কমেন্ট্রি, সুন্দর, মানে হিন্দি হোক ইংরাজিতে হোক, বাংলায় কমেন্ট্রি খুব বেশি হতো না, যদি না সেটা ইডেন গার্ডেন্সে খেলা হতো। তো সেই কমেন্ট্রি শুনতে শুনতে আমার মনে হলো যে রেডিওই হয়তো ভালো ছিল এক প্রকার, কেননা রেডিওতে আপনি যখন কমেন্ট্রি শোনেন, তখন আপনি একজনের বক্তব্যটা শোনেন, সেই বক্তব্যটা কখনো সঠিক হয়, কখনো ভুল হয়, কিন্তু আপনি একটা বক্তব্যই শোনেন। কিন্তু আপনি যখন দেখেন, তখন কিন্তু আপনি আপনার নিজের বক্তব্যটা শোনেন, মানে আপনার মধ্যে যে বক্তব্যটা রয়েছে সেটা শোনেন, এবং অনেকাংশে সেখানে কিন্তু আপনি একটা ভুল বার্তা নিজেই নিজেকে দেন, ভুল বার্তা। এবং তাছাড়া মানে এই দৃশ্যে আপনার হাতের সামনে যখন একটা দৃশ্য রয়েছে, আপনাকে খুব সহজেই ম্যানিপুলেট করা যায়, যেটা করা হয় আজকাল, মানে গোটা দুনিয়া জুড়েই করা হয়, পলিটিক্যালি করা হয়। তো এবার দেখুন, টেকনোলজিকে তো আপনি অস্বীকার করতে পারবেন না। মানে একসময় যেটা করা হয়েছিল যে আমরা রাজ্যে কম্পিউটারকে ঢুকতে দেবো না, মানে টেকনোলজি বদলে যাচ্ছে, সরকার বলছে আমরা কম্পিউটারকে ঢুকতে দেবো না, যেটা খুবই ইম্প্র্যাকটিক্যাল। তো সেক্ষেত্রে কী করণীয়? আমরা তো পুরনো যুগে যেতে পারবো না ফেরত, পুরনো যুগ ভালো ছিল বলে কান্নাকাটিও করতে পারবো না। সেক্ষেত্রে একটাই উপায়, নিজেকে কি করে আরও শিক্ষিত করবেন, বা নিজের মধ্যে যে রেডিওটা রয়েছে, যে রেডিও ট্রানজিস্টারটা রয়েছে, সেটাই কী করে আরও একটু সচল করবেন। দেখুন, তন্ময় দাস নিয়ে বলার আগে বলবো যে তন্ময় দাস কী, মানে খায় না মাথায় মাখে, সেটাকে আপনাকে আগে বুঝতে হবে। তন্ময় দাস কিন্তু মারাদোনা নয়, মানে নাম্বার 10 নয়, কোনো ক্রিয়েটিভ সেন্ট্রাল মিডিও নয়। তন্ময় দাস মূলত একটা সিডিএম, একজন ডিফেন্সিভ মিডিও, যার মধ্যে কিন্তু ক্রিয়েটিভ গুণ আছে, মানে পাসিং সেন্সটা ভালো, মানে আমি সামগ্রিকভাবে বলছি তন্ময় দাস সম্পর্কে, যার ডিফেন্সিভ মিডিও সেন্ট্রালি খেলে, কিন্তু যার ক্রিয়েটিভিটি যথেষ্ট ভালো, মানে সৌভিকের থেকে তো অনেকাংশেই বেটার। এবার আপনি যদি গতকালের ম্যাচটা আরেকবার ভালো করে খেয়াল করে দেখেন, যদি আরেকবার দেখার সুযোগ পান, তো দেখবেন আপনার মধ্যে যে তন্ময় দাস সম্পর্কে একটা আশঙ্কা, সেটা কিন্তু প্রথম 20 মিনিটের খেলা, আরও সুস্পষ্টভাবে বলতে গেলে প্রথম 21 মিনিট অবধি
বা আরও ভালোভাবে বলতে গেলে ইস্টবেঙ্গল যখন দ্বিতীয় গোলটা খেলো ততক্ষণ পর্যন্ত ওই তন্ময় দাস সম্পর্কে আপনার খেলাটা আশঙ্কা রয়েছে। পরবর্তী যে ৮০ মিনিট বা ৯০ মিনিট আপনি এক্সট্রা টাইম মিলিয়ে ৯০ মিনিটই ধরতে পারেন, সেখানে কিন্তু আপনি দেখবেন অতটা আশঙ্কার কারণ নেই। এবার প্রথম ২১ মিনিট অবধি কী হলো, আমি খেলাটা ভালো করে দেখেছি। খেলার ৬ মিনিট ৪০ সেকেন্ডের মাথায় তন্ময় দাস বল নিয়ে এগোচ্ছে ডিফেন্স থেকে, তন্ময় দাসের থেকে পা থেকে বল কেড়ে নেওয়া হলো। ২-৩টে ডিফেন্ডার ওকে ঘিরে, কাস্টমসের ডিফেন্ডার ওকে ঘিরে ওর পা থেকে বলটা কেড়ে নিল। একই ঘটনা ঘটলো ম্যাচের ২১ মিনিটের মাথায়, তন্ময় দাসের পা থেকে বলটা কেড়ে নেওয়া হলো এবং তারপর যে বল দেয়া নেওয়া করলো, পরিশেষে কিন্তু ইস্টবেঙ্গল দ্বিতীয় গোলটা খেলো। এবং ইস্টবেঙ্গল যে দ্বিতীয় গোলটা খেলো, সেই গোলটা খাওয়ার ক্ষেত্রে কিন্তু বিক্রম প্রধানের একটা ত্রুটি রয়েছে, একটা দোষ রয়েছে। তো সেই বিষয়ে আসবো যখন বিক্রম প্রধান নিয়ে আলোচনা করব। এবার তন্ময় দাস ওই ২১ মিনিট অবধি কী করছিল, তন্ময় দাস একই জিনিস করছিল যেটা প্রথম মরশুমে করেছিল কলকাতা ফুটবল লিগে। ও খেলার স্পিড খুব কমিয়ে দিয়েছিল। এবার কেন কমিয়েছিল আমি জানি না। দেখুন, তন্ময় দাস একটু বাম মনোভাবাপন্ন, মানে লেফটিস্ট মাইন্ডেড। লেফট নিয়ে আবার আমাদের দেশে একটা ভুল ধারণা আছে, লোকে ভাবে লেফট মানে সিপিআইএম পার্টি, তা না। লেফট হচ্ছে আপনি ব্লু কলারদের জন্য যখন আপনি ভাবেন, আপনারা অনেকেই জানেন না যে কংগ্রেস যেটা ছিল, ভারতীয় কংগ্রেস, তার একটা রাইট উইং ছিল আর একটা লেফট উইং ছিল। রাইট উইংটা পরবর্তীকালে গান্ধিয়ান উইং বলা হতো, মানে গান্ধীবাদী, আর একটা ছিল লেফট উইং। এবার লেফট উইংয়ে কে কে ছিল, অনেকেই ছিল। তার মধ্যে ছিল মতিলাল নেহরু ছিল, জওহরলাল নেহরু ছিল পরবর্তীকালে, এবং নেতাজি সুভাষচন্দ্র বোস ছিল। এরা সবাই লেফট মাইন্ডেড। লেফটের বাংলা কি হয়, বাম। আরও সুস্পষ্টভাবে এরা কিন্তু কমিউনিস্ট ছিল না, এরা ছিল হচ্ছে ব্লু কলার, মানে সাধারণ মানুষের পক্ষে ছিল। সুতরাং এখন যেটা বলা হয় মানে বাম বাম মানে সিপিআইএম বলা হয়, তা কিন্তু ঠিক নয়। কমিউনিস্ট পার্টি মূলত হচ্ছে আপনার বাম মনোভাবাপন্ন, কিন্তু বাম মনোভাবাপন্ন মানে যে আপনি কমিউনিস্ট তা কিন্তু নয়। যাকে তো তন্ময় দাস কিছুটা বাম মনোভাবাপন্ন, সেটাও আমি সোশ্যাল মিডিয়া পেজ অনেকদিন আগে দেখেই বুঝেছিলাম। কিন্তু বাম মনোভাবাপন্ন মানে সে সবার সাথে মিলেমিশে থাকতে চায়। এবার সবার সাথে মিলেমিশে আপনি দুভাবে থাকতে পারেন। আপনার আশপাশের লোকের যদি ধরুন আপনার থেকে মান তার নিচু হয়, আপনি দুভাবে একসাথে সবার সাথে থাকতে পারেন। আপনি আপনার নিজের মানটাকে নিচু করে দিতে পারেন, করে সবার সেম লেভেলে চলে এলেন। আরেকটা করতে পারেন, আপনি আপনার মানটাকে সবার থেকে ওপরে তুললেন। না, আপনি আপনার মানটাকে একই জায়গায় রাখলেন, আপনি বাকিদেরকে টেনে একটু উপরে তুললেন। তো আপনারা যদি দেখেন, গতকাল ম্যাচের যে স্টার্টিং 11 ছিল, সেখানে বেশ কিছু প্লেয়ারকে রাখা হয়েছিল, যেমন কুশ ছেত্রী, গুইতে, যাদের স্পিড খুব কম। খেলার স্পিড মানে আমি যেটা আগে বহুবার বলেছি, স্পিড মানে শুধু দৌড়ানো নয়, আপনার স্পিড অফ অ্যাকশন, প্রত্যেকটা অ্যাকশন, যেটা একটা খেলোয়াড়ের ক্ষেত্রে প্রযোজ্য, একজন ফুটবলারের ক্ষেত্রে। সে আপনার বল রিসিভিং স্পিড, থিঙ্কিং স্পিড, বা বডি মাসেল, আপনাকে যে রিয়াকশনের যে টাইমটা সেটা খুব কম হবে, এবং আপনার বল রিলিজ স্পিড, জায়গা দেয়া নেওয়া, পুরোটাই মানে খুব স্পিড, যে স্পিডের কথা। তো এই গুইতে আর আমার কুশ ছেত্রী, এরা কিন্তু কলকাতা ফুটবল লিগের যে টায়ার 1, তার পক্ষে খুব স্লো। এবং আপনারা দেখেওছেন যে ওদেরকে একটু ম্যাচের একটু বাদেই তুলে নেওয়া হয়েছিল এই দুজনকে। তো প্রথম মরশুমে যে তন্ময় দাস যে ভুলটা করেছিল, ওর খেলার স্পিডটা কমিয়ে দিয়েছিল অনেকটা। পরবর্তীকালে ও আবার রিসেট করে। তো ইদানিংকালে ও কিন্তু খেলার স্পিডটাকে নিজের আইএসএলের মতনই রাখছিল, মানে আইএসএল আপনাকে যে স্পিডে অপারেট করতে হবে। কিন্তু গতকাল দেখলাম প্রথম 21 মিনিট ও সেই আবার পুরনো রিসেট হয়ে গেছে, মানে সেই এয়ার ইন্ডিয়ার যেমন ওই ইঞ্জিনের যে ফুয়েল সাপ্লাই সুইচটা অফ হয়ে গিয়েছিল, ওরকম দেখলাম সুইচটা অফ হয়ে গেছে। ও খুব স্লো স্পিডে বল ধরছে, মানে
সেই মানে মনে হচ্ছে মেজারাসের বিরুদ্ধেও খেলছে। কিন্তু গতকাল ঘটনাচক্রে কলকাতা কাস্টমস কিন্তু বেশ আইএসএল টিমের মতো প্রেসিং ফুটবল খেলছিল, খুব হাই স্পিডে ছেঁকে ধরছিল। ইস্টবেঙ্গল কোনো প্লেয়ারের কাছে বল গেলে 2-3 জন মিলে ছেঁকে ধরছিল এবং ওটা প্রথমার্ধে খুব ভালো করেছিল ওরা। দ্বিতীয়ার্ধে ওরা একটু ডিফেন্সিভ মাইন্ডেড হয়ে যায়, কিন্তু দ্বিতীয়ার্ধেও কিন্তু প্রেসিং ফুটবলটা ওরা খেলছিল। তো তন্ময় দাস কেন জানি না ওই মেজারাস খেলার মুডে শুরু করেছিল, সুইচটা অফ করে দিয়ে অনেকটা নিজের ইঞ্জিনের ফুয়েল সাপ্লাই সুইচটা। এই যে মানে এটা মানসিকতার ব্যাপার, মানে এমন নয় যে বেসিক্যালি স্লো প্লেয়ার, কিন্তু ওই নিজেকে স্লো করে দিয়েছিল 21 মিনিটের ওই ভুলের পরই। কিন্তু আপনি যদি গোটা খেলাটা দেখেন, দেখবেন ও তখন আর কিন্তু ওই বল নিয়ে দুলকি চালে এটা তো আমার বাপের জমিদারি মানে ওইভাবে এগোচ্ছে না বা বলটাকে ম্যানেজ করছে না। বল তখন খুব কুইক রিলিজ করছে এবং গোটা ম্যাচ দেখবেন তারপরও কিন্তু বেশ ভালো বল রিলিজ করেছে, বেশ কিছু ভালো ভালো পাসও দিয়েছিল। সেই পাসগুলো সদ্ব্যবহার করতে পারেনি, সেটা অন্য বিষয়, কিন্তু ভালো ভালো পাস দিয়েছে। তো যেটা সমস্যা বা যেটা দাঁড়ালো ব্যাপারটা, সেটা হচ্ছে প্রথম 21 মিনিট একটা মানসিক সমস্যার জন্য ও কিন্তু নিজের খেলাটাকে নিচে নামিয়ে দিয়েছিল, ঠিক আছে, এবং সেটা একদমই স্পিড সংক্রান্ত। এবং আপনার পরবর্তী 80 মিনিটে দেখলেন সেই সমস্যাটা নেই। তার মানে ও কিন্তু বেসিক্যালি কোনো সমস্যা নেই, মানে গুইতে কুশ ছেত্রী এদের যেমন বেসিক্যালি সমস্যা, এদের শুধু মানসিক সমস্যা না, এদের শারীরিক সমস্যা, শারীরিক সক্ষমতার সমস্যা। মানে আপনি যদি গুই থেকে জাস্ট মানসিকভাবে চাঙ্গা করে দেন, মানসিকভাবেও স্পিড বাড়িয়ে দিলেও হবে না, পুরো ক্যাওস হয়ে যাবে। তো আশা করি বোঝানো গেল যে তন্ময় দাসের কিন্তু সমস্যাটা কোনো সমস্যাই নয়, ওই মাঝে মধ্যে ওকে একটুখানি মেন্টাল রিসেট করতে হবে, সুইচটা একটু দেখতে হবে, চেক করে সুইচটা অন আছে তো নাকি অফ হয়ে গেছে। এবার আসা যাক বিক্রম প্রধানের ব্যাপারে। বিক্রম প্রধানের গতকাল কিন্তু প্রথম ম্যাচ ছিল না ইস্ট বেঙ্গলের, সুরুচির বিরুদ্ধে প্রথম ম্যাচ, শেষের দিকে নেমেছিল, 20 মিনিটের মতন মাঠে ছিল। তখন আমি বলেছিলাম যে বিক্রম প্রধানকে দেখে মনে হলো বাটারফ্লাইজ ইন দ্য স্টমাক, মানে খুব নার্ভাস মনে হয়েছিল। সেই জন্য আমি বলেছিলাম এটা অনেকের ক্ষেত্রেই হতে পারে, প্রথম ম্যাচে সে নার্ভাস, সবাই ওরকম হয় না। আমার মনে আছে সৌরভ গাঙ্গুলি যখন প্রথম ম্যাচ খেলেছিল, চোখে বল দেখতে পাচ্ছিল না, বিশ্বকাপে একটা ম্যাচ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। তো সেই জন্য বলেছিলাম যে প্রথম ম্যাচের ভিত্তিতে ওকে ওর কোনো বিশ্লেষণ করা বা খেলা নিয়ে আলোচনা করাটা হয়তো ঠিক হবে না। তো গতকালও একটা পূর্ণ দৈর্ঘ্যের একটা ম্যাচ খেললো, খুব একটা খারাপ খেলেনি, অন্তত প্রথম ম্যাচের ওই নার্ভাসনেসটা ছিল না। কিন্তু একটা ভুল করলো, যে ভুলটা আমি আজকাল অনেকের মধ্যেই দেখি, মানে অনেক ডিফেন্ডারের মধ্যেই দেখি। সেদিন দেখলাম মোহনবাগান একটা গোল করলো, মোহনবাগান সুপার জায়েন্ট, অপোনেন্ট টিমটার নাম ভুলে গেছি, ডিফেন্ডার বলটা বেরিয়ে যাচ্ছিল গোল লাইন থেকে, ওর বলটাকে ভেতরে নিয়ে চলে এলো। আমি জানি না আজকাল কারাই খেলাগুলো শেখাচ্ছে যে বিল্ড আপ প্লে, মানে বিল্ড আপ প্লে মানে আপনি কি, মানে আপনাকে তো কন্ট্রোলে থাকতে হবে সিচুয়েশনের, মানে আপনি সিচুয়েশনের কন্ট্রোলে নেই, আপনি বিল্ড আপ প্লে করছেন, মানে বিদেশিদের টুকছেন, আপনাকে তো সেই সক্ষমতা আসতে হবে। মানে বিদেশিরা তো বিল্ড আপ প্লে মানে এই করে না যে একটা বল বেরিয়ে যাচ্ছে সেটাকে আবার খেলার মধ্যে নিয়ে আবার বিপদের সৃষ্টি করে, তা তো করে না। একজন গোলকিপার যখন একটা বলকে আটকায়, সে তো বলটাকে আবার ডেঞ্জার জোনে ফেরত পাঠিয়ে দেয় না। তাই একজন ডিফেন্ডারকেও কিন্তু তার প্রাথমিক হচ্ছে মানে সতর্কতা, মানে সাবধানতা, মানে আপনাকে সুরক্ষিত রাখতে হবে আপনার রক্ষণকে। তো আপনি সুরক্ষিত রাখাটা আপনার প্রধান কর্তব্য। তারপর বিল্ড আপ প্লে, আপনি সুরক্ষিত রাখলেন না, আপনি বিল্ড আপ প্লে, জানি না এটা কোথাতে মানে আমি সত্যিই বলছি, মানে ইউরোপে যারা চাকরি পায় না তারাই যায় ভারতবর্ষে, মানে ইউরোপিয়ানরা, সাদা চামড়া বা কালো চামড়া, তো এরা গিয়ে এই ধরনের আজেবাজে খেলা শেখাচ্ছে ভারতীয়দের, এই জন্য এরা নিজেদের দেশে চাকরি পায় না। আপনি বিল্ড আপ প্লে করবেন কি, আগে তো সুরক্ষিত রাখুন নিজের ডিফেন্সকে। তো আপনারা যদি 21 মিনিটের মাথায় যে গোলটা হলো, যেটার
মুভমেন্টটা শুরু হয়েছিল তন্ময় দাসের একটা ভুল থেকে, যে তন্ময় দাস স্লোলি বলটা হ্যান্ডেল করছিল, তো ছো মেরে 2-3 জন মিলে এসে কেড়ে নিয়ে এলো বলটা একদম পুরো আইএসএল স্টাইলে। তারপর বলটা আপনারা দেখবেন একটা ক্রস করেছিল, বলটা গোল লাইনের কাছে ছিল বিক্রম প্রধান, ও কিন্তু বলটা খুব সহজেই হেড করে গোল লাইনের বাইরে বার করে দিতে পারতো। ও তা না করে বলটাকে আবার ভেতরে নিয়ে এলো, যেটা আগেকার দিনে হলে পিকে ব্যানার্জি, অমল দত্ত ঠাসিয়ে দূরে থাপ্পড় মারতো, বিক্রম প্রধানকে ঠাসিয়ে একটা থাপ্পড় মারতো। কিন্তু আজকালকার দিনের কোচ বিল্ড আপ প্লে করতে হয়, আর কিসের বিল্ড আপ প্লে ভাই, তুই তো আগে তো সুরক্ষিত রাখ ডিফেন্সকে, তারপর তো বিল্ড আপ প্লে। এত ইউরোপকে টুকবেন না, আগে আপনি বেসিকটা শিখুন খেলাধুলোর। বেসিক শিখছেন না, খালি ওপর ওপর টুকে দিচ্ছেন। ওই যে অনেকে আছে না, থলথলে দেহ, বিদেশিদের মতো সিবিতে গিয়ে একটা জাঙ্গিয়া পরে নেমে পড়লো, বা একটা বিদেশিদের মতন একটা পাশ্চাত্য পোশাক পরে। আরে দেখুন, ওরা ছোটোবেলা থেকে পুরুষ মহিলা সারাক্ষণ জিমে যাচ্ছে, অসাধারণ চেহারা, গ্রিক নারী পুরুষ মানে একদম গ্রিক দেবতাদের মতন চেহারা বেশিরভাগের, তাদের দেহে ওইসব পাশ্চাত্য পোশাক মানায়। আপনি সেরকম পোশাক পরুন না, নয়তো কদাকার লাগবে, সে আপনি পুরুষ হন বা মহিলা। এর খেলোয়াড়দের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি বিল্ড আপ প্লে করছেন, আপনি বলটাকে গোল লাইনে বাইরে না পাঠিয়ে আপনি আবার হেড ইন করে ভেতরে রাখছেন, আপনার হেডে সেরকম জোরও নেই, অনেক ক্ষেত্রেই থাকে না, আপনি যদি ঠিকঠাক ব্যালেন্স আপনার না থাকে, তো বলটা কি হলো বিক্রম প্রধানের ক্ষেত্রে, হেড করলো, বলটা পড়লো গিয়ে সুরুচির সঙ্গে এই কাস্টমসের প্লেয়ারের পায়েরও, সেখান থেকে মুভ হলো, গোলটা খেয়ে গেল। তো বিক্রম প্রধানকে কিন্তু মৌখিকভাবে একটু ঠাসিয়ে থাপ্পড় মারা দরকার, যে এই কাজগুলো করো না, যেই কোচই তোমায় শিখিয়েছে তাকে মন থেকে ভুলে যাও, সে এই বর্তমান কোচ শিখিয়ে থাকুক ইস্ট বেঙ্গলে বা আগের কোচ। তাছাড়া বিক্রম প্রধান ক্রসগুলো ঠিকঠাকই করছিল, কিন্তু একটা ক্ষেত্রে আমি দেখলাম বিক্রম প্রধান হঠাৎ খুব স্মার্ট হয়ে গিয়ে একটা ক্লাসিক্যাল ক্রস না করে ভাবলো গোলকিপারের মাথার উপর দিয়ে বলটাকে গোলে ঢুকিয়ে দেবে, যেটা সম্ভাবনা খুবই কম ছিল। এই প্রবণতাটাও কিন্তু আজকাল রয়েছে, আমি দেখছি ওই রিল তৈরি করার মতন, যে কিছু একটা চটকদারি কিছু করব, ব্যাকরণের বাইরে গিয়ে চটকদারি কিছু করব। দেখুন, ব্যাকরণের বাইরে তারাই গিয়েছে ইতিহাসে, খেলাধুলোর জগতে বা অন্য জগতে, যারা ব্যাকরণটা ভালো করে শিখেছে, ব্যাকরণ শিখে তারপর ব্যাকরণটাকে তারা ভেঙেছে। আপনি ব্যাকরণটাই শিখলেন না, আপনি ব্যাকরণটা ভাঙতে যাচ্ছেন। আপনাকে আগে কিন্তু একদম টেক্সট বুক ফুটবল খেলতে হবে, তারপর আপনি যখন নিজেকে সুপ্রতিষ্ঠিত করবেন তখন আপনি ব্যাকরণ ভাঙুন। আপনি ব্যাকরণটাই জানলেন না, আপনারা অনেকেই ভাবেন বাপি লাহিড়ী এটা সেটা এই করে সেই করেছে, সঙ্গীত জগতের একটা উদাহরণ দিচ্ছি, কিন্তু বাপি লাহিড়ী এরা প্রত্যেকেই ব্যাকরণটা ভালো করে জানে। আপনি বাপি লাহিড়ী গান শুনবেন, একদম সুর তাল লয় সমস্ত কিছু রপ্ত, তারপরে এটা ওটা নিয়ে এক্সপেরিমেন্ট করেছে। এবার অনেকেই যখন ওই শুরু হয়েছিল সুমনের অ্যালবাম প্রকাশের পর, অনেকে তখন নেমে পড়েছিল গিটার নিয়ে, কিচ্ছু গান শেখেনি, সুর তাল লয় জানেন না, বাপের থেকে দাবি দাওয়া করে একটা গিটার নিয়ে গান গাইতে শুরু করে দিয়েছিল। তা আগে ব্যাকরণটা শিখুন, তারপর আপনি ব্যাকরণটা ভাঙবেন। আপনার কাছে নেই যে জিনিসটা, আপনি সেটা ভাঙতে যাচ্ছেন। আপনার কাছে একটা ব্যাকরণের একটা বই থাকবে, সেটা একটা আয়স্ত থাকবে, আপনি তারপর সেখান থেকে পাতা ছিঁড়ুন। আপনার কাছে কিছুই নেই, আপনি কী ছিঁড়ছেন আমি জানি না। আশা করি বোঝানো গেল যে তন্ময় দাস আর বিক্রম প্রধান নিয়ে যে খুব বেশি চিন্তার কারণ নেই। তন্ময় দাস কিন্তু একদমই নেই, বিক্রম প্রধানকে যেহেতু আমরা শুধুমাত্র 90 মিনিটের একটা ম্যাচেই দেখেছি, তাই আপাতত খুব বেশি কিছু বলছি না। বেসিক্স মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু এই মানসিক ব্যাপারগুলোকে একটু ঠিক করতে হবে, টিউনিং করতে হবে ওর। তারপর না আবার একদিন আলোচনা করা যাবে বিক্রম প্রধানকে নিয়ে। সকলে ভালো থাকবেন।